বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি নিয়ে সন্তুষ্টি নেই দেশের অধিকাংশ কর্মীর। সুনির্দিষ্ট নীতিমালার আওতায় কাজ অনুযায়ী বেতন ভাতা ও সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি। ব্রিটেনে 50,000-এর বেশি বাংলাদেশি এখনো মেশিন রিডেবল পাসপোর্ট পাননি। সময় লাগবে আরো 2 বছর বলছে হাইকমিশন। উদ্বেগে প্রবাসীরা। এবং ভরা মৌসুমের শুরুতে সাগরে জলদস্যুদের হামলায় আতঙ্কিত জেলে ও ট্রলার মালিকরা। জনবল ও নৌযান সংকটের অজুহাত কোস্ট গার্ডের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থবাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। দর্শক, অর্থবাণিজ্যের অন্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো দেশের চাকরির বাজার নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি jobsbd.com এর প্রধান নির্বাহী KM হাসান রিপন। হাসান ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আমরা এই সংক্রান্ত যে রিপোর্টটি আমাদের হাতে আছে সেটি দেখে আসি। দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত বেশিরভাগ কর্মীরই তাদের চাকরি নিয়ে সন্তুষ্টি নেই। আর এই অসন্তোষের পেছনে কাজের পরিধি অনুযায়ী প্রত্যাশিত বেতন ভাতা ও কর্মপরিবেশে সুযোগ সুবিধার অভাবকে দায়ী করছেন এই খাতের কর্মীরা। তবে বিভিন্ন খাতভিত্তিক মজুরি কাঠামো নির্ধারণ সম্ভব হলে চাকরিতে অসন্তুষ্টির হার কমানো সম্ভব হবে বলে মনে করছেন চাকরিদাতারা। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। প্রাইভেট সেক্টরে এ ধরনের একটা নীতিমালা আনা উচিত, যার আন্ডারে অ্যাটলিস্ট যারা এমপ্লয়ি আছে তারা একটা নিয়মের মধ্যে আসতে পারে যে আমাদের জব নিশ্চয়তা থাকবে। আমাকে দিয়ে যে পরিমাণ খাটিয়ে নিচ্ছে, আমার মনে হয় যে স্যালারিটা পর্যাপ্ত না। প্রমোশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মদক্ষতা এই জিনিসগুলো বিবেচনায় না এসে তাদের কাছের জনকে প্রমোশন দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে। কর্মস্থল সম্পর্কিত এমন বক্তব্যই স্পষ্ট করে দেয় কাজ ও কর্মক্ষেত্র নিয়ে কতটা অসন্তুষ্ট বেসরকারি খাতের কর্মীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট কর্মজীবীর সংখ্যা প্রায় 5,41,00,000 লাখ। এর মধ্যে সরকারি কর্মজীবীর সংখ্যা প্রায় 21 লাখ ও বেসরকারি খাতে কর্মরত রয়েছেন প্রায় 5,20,00,000 মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের এক প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের 158টি দেশের মধ্যে বাংলাদেশে সন্তুষ্টির সাথে খুব ভালো চাকরি করছেন মাত্র 2% আর মোটামুটি ভালো মানের চাকরি করছেন 9% কর্মী। তবে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় বেসরকারি খাতের কর্মীদের সুযোগ সুবিধা নিশ্চিত ও সন্তুষ্টি অর্জন করা সম্ভব বলে মনে করছে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো। সোশ্যাল সেফটি নেটের মধ্যে সরকার আমাদের এই যারা কর্মস্থলে আছে বা কর্মসংস্থান যাদের আমরা করেছি তাদেরকেও সোশ্যাল সেফটি নেটের মধ্যে আনতে হবে। তাহলে তাদের মধ্যে যে ডিসস্যাটিসফ্যাকশনটা আছে সেটা হয়তো দূর হয়ে যাবে। কর্মীদের অসন্তুষ্টির কারণে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। প্রতিষ্ঠানের কর্মী হিসেবে অসন্তুষ্ট, স্বাভাবিকভাবেই উনি অন্য জায়গায় চাকরি খুঁজবেন। একজন কর্মী যত বেশি থেকেছেন ততটুকু দক্ষতা অর্জন করেছেন, তারপরে উনি এই দক্ষতাটা নিয়ে আরেকটা প্রতিষ্ঠানে চলে যাবেন। সো আমার প্রতিষ্ঠানের জন্য এটা একটা লস। বর্তমানে জিডিপিতে বেসরকারি খাতের অবদান প্রায় 85%। কর্মক্ষেত্রে কর্মীদের সন্তুষ্টি অর্জিত হলে তা আরও বাড়ানো সম্ভব বলেও মনে করছে সংগঠনটি। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই রিপোর্টটি আমরা দেখলাম। এবারে এ বিষয়ে বিস্তারিত আমরা জানতে চলে যাচ্ছি jobsbd.com এর প্রধান নির্বাহী KM হাসান রিপনের কাছে। জনাব KM হাসান রিপন, আপনি তো এই বেসরকারি খাতের যে কর্মীদের নিয়েই অনেকটা কাজ করেন এবং কাজের সুযোগ করে দেওয়ার একটা জায়গায় আপনি সংশ্লিষ্ট আছেন অনেকদিন ধরে। তো বাংলাদেশে বেসরকারি খাতের অবদান আসলে কতটুকু, আপনারা কিভাবে এটাকে পর্যবেক্ষণ করছেন? দেখেন, আপনাদের এই কিছুক্ষণ আগে যে রিপোর্টটি আসলো সেই রিপোর্টটি কিন্তু বলে দিচ্ছে যে বেসরকারি খাতের অবদান কতটুকু। কারণ একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পেছনে কাজ করছে, যেটা আসছে কিন্তু এই বেসরকারি উদ্যোগ থেকে। বাট সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, কারণ যেহেতু আমরা শুধুমাত্র কর্মী না, আমরা যারা উদ্যোক্তা এমপ্লয়ার, তাদের জন্য কিন্তু আমরা কাজ করি। সো আমরা যেহেতু দুপক্ষেই কাজ করি, দুপক্ষই কিন্তু এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে। সো এইখানে আমার মনে হয় যে অবশ্যই আমাদের একটা সামঞ্জস্যতা দরকার। এবং যেহেতু আরো যেটা ডেফিনেটলি গুড নিউজ যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে, জানুয়ারি থেকে সম্ভবত হবে। তো সেই সাথে কিন্তু আসলে আমাদের বেসরকারি খাতে যে এই যে বিশাল জনগোষ্ঠী গ্যাপ তৈরি করেছে, ডেফিনেটলি গ্যাপ তৈরি করছে। বাট এখানে আসলে ওভাবে দেখার কিন্তু
এই মুহূর্তে কেউ নেই। মানে যদিও নামে হয়তো অনেকে আছে, বাট পরিপূর্ণভাবে এটাকে পর্যবেক্ষণ করার মতো কিন্তু ও ধরনের কোনো সরকারি বা বেসরকারি মালিক পক্ষদের থেকেও কিন্তু আসলে ভাবে মানে পরিপূর্ণভাবে দেখার কেউ নেই আমাদের। আমার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে, মানে সেটা তো অবশ্যই একটা ইতিবাচক দিক, Definitely, কারণ হ্যাঁ। এর আগেও তো আমরা দেখেছিলাম যে মানে বেশ কয়েক মানে বছর ধরে দেখছি যে তরুণদের সরকারি কাজের প্রতি, একটি চাকরির প্রতি অনীহাটা কেমন যেন একটা অনীহা ছিল। মানে এটা হয়তো কারণ কম বেতন বা কর্মক্ষেত্রের পরিবেশ, কাজের ধরন ধরনের, সবকিছু হ্যাঁ। মিলিয়ে হয়তো ছিল। কিন্তু মানে এখন কি আপনার ধারণা মানে ওই পদক্ষেপের কারণে মানে সরকারি কাজের প্রতি কি মানুষের আগ্রহটা বাড়বে, আর বেসরকারি খাত কি সেই ক্ষেত্রে আমার কাছে যেটা কোনো মনে হয় প্রভাব যে পড়বে কিনা? ডেফিনেটলি কিছুটা স্লাইটলি প্রভাব পড়বে, বাট তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে যারা বেসরকারি খাতকে বেছে নেবেন তার কর্মক্ষেত্র হিসেবে, তারা আসলে খুব একটা চেঞ্জ হবে না, তারা তার জায়গাতেই থাকবেন, বিকজ এখানে এক ধরনের মাইন্ডসেট Mindset কাজ করে। বাট যদি বৈষম্যটা এরকম মানে বেশি পরিমাণে হয়ে যায়, তো সেক্ষেত্রে যেই প্রবলেমগুলো হবে, এক তো হচ্ছে যে আমার মানে আমি মানে বেসরকারি খাত থেকে আমি যে ধরনের আউটপুট পাওয়ার কথা সেটা আমি নর্মালি পাবো না। আমার মানে দক্ষ জনগোষ্ঠী আমার দেশে থাকবে না, হয়তো দেশের বাইরে তারা তাদের স্কিলসগুলোকে কাজে লাগাবে। আবার ও অদক্ষতা নিয়ে কিন্তু তারা আবার দেশের বাইরে গিয়ে সেখান থেকে মানে সবকিছু মিলিয়ে কিন্তু এক ধরনের মানে যে পরিস্থিতিটা আসবে সেটা আমার মনে হয় না যে এটা আমাদের দেশের জন্য আসলে খুব একটা মানে যেটা হচ্ছে যে সরকারি কাজের মানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সেটা তো খুব অল্প কিছু মানুষের, 20 লাখ 21 লাখ মানুষের, কিন্তু একটি বড় অংশ মানে 5 কোটি 20 লাখ যে বড় একটি অংশ সেটি কিন্তু রয়ে গেছে। তা আপনার কি মনে হয় যে শুধু এই বেতনের ব্যাপারটি এখানে মুখ্য বিষয়, অন্য কোনো সমস্যা নেই? মানে থাকলে কি ধরনের সমস্যা আছে? আমরা যখন কথা বলি মানে জবস বিডি হিসেবে যখন আমরা এমপ্লয়ারদের কাছে যাই, এমপ্লয়াররা কিন্তু সবসময় একটি কথা বলে যে আমি দক্ষ কর্মী পাচ্ছি না। আবার যখন জব সিকারদের সাথে কথা বলি, জব সিকাররা কিন্তু বলছে যে দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমরা কিন্তু সে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। এখানে আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া একটা অ্যালায়েন্স কিন্তু প্রচুর অভাব আমরা দেখছি। একাডেমি তার একাডেমিক ওয়েতে পড়াচ্ছে, ইন্ডাস্ট্রির মতো তার রিকোয়ারমেন্ট তৈরি করছে, বাট দুজনের মধ্যে হচ্ছে না। সো একটা ইউনিভার্সিটি যখন তার মানে জনগোষ্ঠী তৈরি করছে, মানে একটা দক্ষ মানে কর্মী তৈরি করছে, সে জানছে না যে আমার এই মুহূর্তে ইন্ডাস্ট্রি ডিমান্ড কি। ইন্ডাস্ট্রিও কিন্তু এগিয়ে আসছে না, যে যেটা দেশের বাইরে হয়, আপনিও জানেন, আমরা দেখেছি দেশের বাইরে কিন্তু এটা হয় যে একাডেমিয়া ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সটার কারণেই কিন্তু ওরা রাইট প্লেসে রাইট পিপলকে সবসময় পায়। সো আপনি যখন রাইট প্লেসে রাইট পিপল পাবেন, তখন কিন্তু আপনি এই বেতন ভাতা বা সুযোগ সুবিধার এই অজুহাত কিন্তু আপনি তখন থাকবে না, দেখাতেও পারবেন না। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে মানে সেগুলো কি মানে কর্মমুখী না, এটা বলছেন আপনি? আমি বলবো যে সেখানে এখনো কম্পিটেন্সি এনশিওর করা হচ্ছে না, এখনো গতানুগতিক ধারাতে। আমি গণহারে সবাইকে বলবো না, কিছু কিছু প্রতিষ্ঠান তো অবশ্যই আছে যারা নিশ্চিত করছে দক্ষতা, বাট মেজরিটি ক্ষেত্রে কিন্তু এখনো দক্ষতা নিশ্চিত হচ্ছে না। ট্রেডিশনাল ওয়েতেই কিন্তু আসলে এখন এডুকেশন প্রোভাইড করা হচ্ছে, উইচ ইজ নট মানে এট অল অ্যাকসেপ্টেবল। আমার মনে হয় যে পরিসংখ্যান ব্যুরোর যে তথ্যটি সেখানে শিক্ষিত এবং অশিক্ষিত জনগোষ্ঠীর সব মিলিয়ে এই পরিসংখ্যানটি এসেছে, কিন্তু যেটা কথা হচ্ছে যে বাংলাদেশে ব্যাংকিং সেক্টর এবং আইটি সেক্টর ছাড়া খুব ভালো বেসরকারি খাত কিন্তু গড়ে ওঠে নাই। মানে দীর্ঘ সময়েও গড়ে না ওঠার পেছনে কারণ কি, আপনারা কি ভাবেন? আমি আবার বলবো যে এখানে আমাদের অবশ্যই আমাদের সরকারের একটা মানে বিশাল দায়িত্ব তো একটা রয়েছেই। কেন উঠছে না, প্লাস বেসরকারি উদ্যোক্তা যারা আছেন তাদেরও এক ধরনের মানসিকতার কিন্তু একটা ব্যাপার আছে। কারণ গুটি কয়েক, যেমন এখন এই মুহূর্তে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ এবার 2021 সালের যেই মধ্যমায়ের দেশ, সেক্ষেত্রে কিন্তু আইটি বা আইসিটি সেক্টরটা কিন্তু একটা মানে বুমিং অবস্থায় আছে বর্তমানে। বাট এখানেও কিন্তু আমার কাছে মনে হয় যে এখানেও আপনার এক ধরনের সাস্টেইনেবিলিটিটা দরকার, কারণ এখানে আমি হাজার এখন ফ্রিল্যান্সার কাজ করছে বাইরের দেশের জন্য বাংলাদেশে বসে, বাট সেটার কোয়ালিটি অ্যাসুরেন্স চেকিংটা কিভাবে হচ্ছে? আলটিমেটলি তো যদি ওখানে যদি আমরা নজর না দেই,
আর 3-4 বছর পর কিন্তু সেই জায়গাতেও এক ধরনের আপনি যে বললেন যে ব্যাংকিং এবং আইসিটি, এখানে যদি আমরা মানে নজরটা ওইভাবে না দিই তাহলে অন্যান্য সেক্টরের মতো এটাও কিন্তু এক সময় আমার মানে হুমকির মুখে পড়বে। তো সর্বক্ষেত্রে আমাদের অবশ্যই এখন সময় এসেছে একটা পলিসির, মানে বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে একটা পলিসি, প্রফেশনাল মালিকদের দেখার লোক আছে, কিন্তু মালিকদের দেখার জন্য অ্যাসোসিয়েশন আছে। কারণ আমার কাছে যেটা মনে হয় প্রফেশনালদের জন্য একটা অ্যাসোসিয়েশন, কারণ আমি আপনাদের রিপোর্টে দেখলাম যে হঠাৎ করে, আসলে কিন্তু বিষয়টা সত্য, হঠাৎ করে কিন্তু আপনি দেখছেন আপনার জব নেই। তো একদিনের নোটিসে আপনার জব নেই, বা 1 মাসের নোটিসে আপনার জব নেই, উইচ ইজ মানে একজন যখন কাজ করে আপনার জন্য, সে কিন্তু তার পরিবারের সব খরচ টরচ কিন্তু আপনার এখানে কাজ করে যেই জিনিসটা সে পায় সেটা নিয়ে কিন্তু নির্ভরশীল হয়ে পড়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা বড় হুমকির মুখে সে এবং তার পরিবার কিন্তু পড়ে যায়। তো এখানে একটা অবশ্যই মানে আমাদের ভেবে দেখার সময়। এই বেসরকারি খাতে যারা কাজ করেন, বলছিলাম যে তাদের অর্ধেকের মতো নারী কাজ করে এই ক্ষেত্রে। তো তাদের যে কর্মপরিবেশ, তাদের যে সুযোগ সুবিধা, যে ধরনের ফ্যাসিলিটিস থাকা উচিত, মানে সেগুলো কেমন আছে এখন? এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে পরিবেশ কিন্তু একটা সময় যে অবস্থা ছিল সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে কিন্তু আমরা অনেক ভালো পজিশনে চলে আসি। এখন কিন্তু একজন নারী কর্মী তিনি কিন্তু এখন ঠিক আগের মতো নিরাপত্তাহীনতায় কিন্তু কর্মক্ষেত্রে ভোগেন না। এটা আমি বলতে পারি। এটা আমাদের প্রতিষ্ঠান এবং আমরা যখন কাজ করেছি বিভিন্ন এমপ্লয়ারদের সাথে বা জব সেক্রেটারি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে পরিবেশের বাট দক্ষতার বিষয়টা কিন্তু আসলে নারী পুরুষ এখানে আমি অবশ্যই করব না, মানে কোনো ডিস্টিংগুইশ করব না আমরা এখানে, বিকজ একজন নারী কর্মী হোক বা একজন পুরুষ কর্মী হোক, দক্ষতা কিন্তু আপনার একই। হ্যাঁ, কর্মক্ষেত্রটার হয়তো থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে। একজন পুরুষ কর্মী হয়তো এখনো যেখানে গিয়ে কাজ করতে পারে বা যে ধরনের ক্ষেত্রে কাজ করতে পারে, এখনো নারী কর্মীরা সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে একটু পিছিয়ে আছে। বাট আমার কাছে মনে হয় যে পরিবেশের ব্যাপারে আমি অতটা মানে বিষয়ভিত্তিক পরিবেশের পাশাপাশি বিষয়ভিত্তিক কাজের সুযোগটা কি বাংলাদেশে সেভাবে প্রতিষ্ঠিত হয়েছে? নো, এখনো ওভাবে হয়নি। এখনো নারীদেরকে মনে করা হয় যে তারা এই কাজের জন্য তুমি পারফেক্ট না, এটার জন্য তুমি পারফেক্ট না, তুমি এটার জন্য পারফেক্ট, মানে এই ধরনের। বাট আমাদের নারীরা কিন্তু যথেষ্ট এগিয়ে আছে এবং যথেষ্ট তাদের মানে দক্ষতার পরিচয় কিন্তু তারা দিচ্ছে এবং সেই ক্ষেত্রে এমপ্লয়াররা যদি এখনো এই ধরনের জিনিসগুলো বেছে মানে মনে করে রাখেন যে এই জিনিসটা নারী কর্মী পারবে না, এটা পুরুষ কর্মীর জন্য, সেটা আমার মনে হয় এবং এটা হচ্ছে, এটা আমি বলবো যে। কিন্তু গ্যালাপে, যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান গ্যালাপের একটি প্রতিবেদনে 158টি দেশের একটি পরিসংখ্যান দেখানো হয়েছে এবং তার মধ্যে নেতিবাচক যে কাজের পরিবেশ যেসব দেশে আছে, এর মধ্যে সবচেয়ে নিচের যে 10টি দেশ, এর মধ্যে বাংলাদেশের নামও আছে। এখন আপনি একদম উন্নত বিশ্বের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আমি আপনাকে যেটা বললাম যে ধরেন আজ থেকে 10 বছর আগের বাংলাদেশের অবস্থা বা 15 বছর আগের বাংলাদেশ থেকে কিন্তু আমরা অনেক এগিয়ে এসেছি। এখন হয়তো আপনি লিস্টে আমাদের নাম দেখছেন, বাট আমি যে সময়কে কথা বলছি মানে অন্যরাও এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, সেই তুলনায় আমরা আসলে কতটা এগোতে পারছি, এটাও তো একটা মাপকাঠি হতে পারে। স্লো, ডেফিনেটলি যতটুকু মানে যেভাবে করে আমাদের মানে এগিয়ে যাচ্ছি আমরা, সেভাবে করে ডেফিনেটলি স্পিডটা, মানে অন্যদের গতি যদি আমাদের চেয়ে অনেক বেশি হয়, সেক্ষেত্রে কি আমাদের বাংলাদেশের সন্তুষ্টিজনক, বা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি করা যায়? সরকারের কতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে? আমি এটাকে একদম ঢালাওভাবে আমি এটাকে মানে নেগেটিভ অ্যাপ্রোচে আমি নেব না, বিকজ যেটা হচ্ছে যে আমি ইভেনকি আমি এই পরিসংখ্যানগুলোতে আমি একদম আমি মানে পুরোপুরি একমত না। আমরা এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, আমাদের আরো বেশি গতি আমাদেরকে বাড়াতে হবে, এটা সত্যি। বাট ডেফিনেটলি আমরা যদি আরো বেশি এগিয়ে যাই, আমাদের দেশই তো এগিয়ে যাবে। সরকারের বরং আমি এখানে বলবো যে মানে সরকারি কর্মকর্তাদের জন্য সরকার যেভাবে মানে নজর দেয়, এখন কিন্তু সময় এসেছে, কারণ আপনার পরিসংখ্যানই বলছে বিশাল জনগোষ্ঠী, সরকারকে এখানে অবশ্যই এখানে নজর দিতেই হবে। এখন এটা সময়ের দাবি।
সময়ের দাবি। আমরা বেসরকারি খাতের মানে রিপোর্টটিতে যেমন দেখলাম যে বেশ কিছু ব্যাপার নিয়ে অসন্তোষ আছে, যেমন বেসরকারি খাতে যেটি হয় চাকরির শুরুতে এক ধরনের কথা থাকে যে এরকম কাজ করতে হবে, পরে চাকরি পাওয়ার পর বা নেয়ার পর কিছুদিন পর দেখা যায় যে আরো বেশি কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে যেটি হচ্ছে যে বেসরকারি খাতে যেমন নিরাপত্তার একটা ব্যাপার আছে বা ভবিষ্যতের নিরাপত্তা, এই ক্ষেত্রে মানে পেনশন, গ্র্যাচুইটি, এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু বেসরকারি খাতে কি সেই সুযোগ সুবিধাগুলো কি কার্যকরের সময় এখন কি এসেছে বা সেই অবস্থায় কি আমরা আছি? আমরা এখনো সেই অবস্থায়, মানে এখন যেহেতু একটা বেসরকারি মালিকের সঙ্গে একজন কর্মীর চুক্তি হচ্ছে এবং সত্যিকার অর্থে এই চুক্তি ভঙ্গ হলে ওরকম ভাবে দেখার কেউ নাই যে মানে একজন কর্মীর পক্ষে কে লড়বেন। তো এখানে অবশ্যই যারা উদ্যোক্তা আছেন তাদের ভেবে দেখতে হবে, এটা একটা মানে ইমোশনাল অ্যাসপেক্টস থেকেও তার ভেবে দেখা উচিত। আর দ্বিতীয় যে কথাটি হচ্ছে, দেখেন এমপ্লয়াবিলিটি স্কিলস বলে একটা কথা আছে। এমপ্লয়াররা যে স্কিলস চায় সেই স্কিলসটা যদি আপনি এনশিওর করেন, একজন এমপ্লয়ার কখনো আপনার উপর অবিচার করতে পারবে না। এখন আমাদের কর্মী বাহিনী যারা আছি আমরা সবাই, আমাদেরকে আসলে এনশিওর করতে হবে আমাদের দক্ষতা, আমাদের এমপ্লয়াবিলিটি স্কিলস। একটা ইউনিভার্সিটি সার্টিফিকেট দেয়, একটা ইউনিভার্সিটি আপনাকে কখনোই মানে নিশ্চিত চাকরি বা নিশ্চিত এমপ্লয়াবিলিটি স্কিলস হয়তো তারা আপনাকে দিতে পারবে না, এটা আপনাকে অর্জন করে নিতে হবে। জব সিকার যারা আছেন, যারা চাকরি খুঁজছেন বা যারা চাকরি করছেন, তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যোগ্যতার জায়গাটি অবশ্যই তাকে এনশিওর করতে হবে। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে দেখেন, আমি যদি আমার যোগ্যতাকে এনশিওর করতে না পারি, আমার দক্ষতাকে এনশিওর করতে না পারি, আমার উপরে যিনি আছেন তিনি কিন্তু আমাকে চাপ প্রয়োগ করবেনই। এটা হয়ে এসেছে ইতিপূর্বে, এটা ভবিষ্যতেও হবে। অতএব আপনার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। এরপরে আপনি ডেফিনেটলি দেখবেন যে আমার চারপাশের অবস্থা কি, আমার পেছনে কথা বলার কে আছে। বাট এখন সময় এসেছে জব সিকারদের বা যারা চাকরি করছেন বা যারা চাকরি চেঞ্জ করবেন ভাবছেন, তাদের এমপ্লয়াবিলিটি স্কিলস, আমি আবারও বলবো, এমপ্লয়াররা যে স্কিলস চায়, মানে সেই দক্ষতার ব্যাপারে যদি ঘাটতি থাকে তাহলে আসলে দক্ষতার ব্যাপারে কম্প্রোমাইজ করার কোনো অপশন কাজের নাই। ক্ষেত্রে নিজেই প্রতিযোগিতায় সে পিছিয়ে পড়বে। আপনার ভয়েসকে আপনার স্ট্রং করতে হবে। আমি যারা চাকরিরত বর্তমানে আছেন তাদেরকে বলবো যে আপনার ভয়েসকে আপনার স্ট্রং করতে হবে, আপনার ভয়েস আন্দোলন দিয়ে হবে না। পাশাপাশি ছোট্ট যদি একটি প্রশ্ন করি, যে নতুন যারা এই কর্মক্ষেত্রে আসতে চান তাদের জন্য কি পরামর্শ? তাদের জন্য তো একদম এই যেই কথাটা আমি বললাম, যারা জব চেঞ্জ করছেন তাদের স্কিলসকে শার্পেন করেন। মানে কুঠারের গল্প আপনারা সবাই হয়তো জানেন, স্কিলসকে শার্পেন করেন যারা জব চেঞ্জিং মোডে আছেন বা যারা নতুন আসবেন, তারা ইউনিভার্সিটি ডিগ্রির পাশাপাশি আপনাদের সফট স্কিল শোনেন। এমপ্লয়াররা কি বলে আমি আপনার মাধ্যমে বলে দিই, এমপ্লয়াররা বলে আমাকে লিখতে পারে, পড়তে পারে, এরকম একটি ছেলে দাও। কে এম হাসান রিপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম কে এম হাসান রিপনের সঙ্গে, যিনি jobspirit.com এর প্রধান নির্বাহী। কথা বলছিলাম বাংলাদেশের বেসরকারি চাকরির বাজার নিয়ে। চলে যাচ্ছি পরের খবরে। হাতের লেখা পুরনো বাংলাদেশি পাসপোর্টে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের শেষ সময় 24 নভেম্বর হলেও ব্রিটেনে এখনও 50,000-এর বেশি বাংলাদেশি এমআরপি আওতার বাইরে রয়েছে। লন্ডনের হাইকমিশন জানিয়েছে এই পাসপোর্ট দিতে সময় লাগবে আরও 1.5 থেকে 2 বছর। এ নিয়ে উৎকণ্ঠায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের এমআরপি প্রদানের প্রক্রিয়া গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত জনবলের মাধ্যমে বাড়তি সময়ে এমআরপি আবেদন গ্রহণ করেছে হাইকমিশন। 2011 সালের 16 সেপ্টেম্বর থেকে ব্রিটেনে মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রম শুরুর পর গত 4 বছরে 48,000 পাসপোর্ট প্রদান করেছে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন। বাকি রয়ে গেছে আরও 50,000-এর বেশি। হাইকমিশনের কর্মকর্তারা ধারণা করছেন এই 50,000 ব্রিটেন প্রবাসী বাংলাদেশিকে এমআরপি প্রদান করতে সময় লাগতে পারে আরও 2 বছর। হাতে লেখা পাসপোর্টের এক্সপায়ারির ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা আমরা অফিসিয়ালি এখনো পাইনি, তবে পত্রপত্রিকা মারফত আমরা জানতে পেরেছি যে 24 নভেম্বরের পর সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য যে সমস্ত প্যাসেঞ্জার আমাদের কন্ট্যাক্টে আসতেছে এই সমস্যা নিয়ে, তাদেরকে আমরা বলছি যদি আপনার হাতে সময় থাকে আপনি এখান থেকে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে যান, অথবা বাংলাদেশে যদি চলে যান তাহলে ইমিডিয়েটলি মেশিন রিডেবল পাসপোর্ট সংগ্রহ করে পরবর্তীতে আপনি ইউকেতে আসবেন। ক্র্যাশ প্রোগ্রামের আন্ডারে এমআরপি করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো গাইডলাইন পাইনি। অবশিষ্ট 50,000 যে আছে তাদের এমআরপি দেওয়ার ক্ষেত্রে
যেহেতু প্রতি মাসে আমরা প্রায় 2,500 মতো পাসপোর্ট দিচ্ছি, সেক্ষেত্রে 1.5 থেকে 2 বছর সময় লাগবে বলে আমি মনে করি। এদিকে প্রবাসী বাংলাদেশিরা বলছেন মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রমে আরো বেশি প্রচারণার প্রয়োজন ছিল, আর এই মেশিন রিডেবল পাসপোর্ট না থাকায় অনেকে পড়ছেন নানা ভোগান্তিতে। হাই কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, জানানোটা সাফিসিয়েন্ট নয়, আরো ভালো করে প্রচারণা হওয়া দরকার ছিল। আমি রিসেন্টলি হলিডে পাইছি, টিকিট বুকিং করছি, তো হাই কমিশনে যোগাযোগ করলাম, ওরা বলে 1 থেকে 1.5 মাস সময় লাগবে এমআরপি পাসপোর্টের জন্য। বিরাট একটা ভোগান্তির মধ্যে পড়ছি। প্রায় 10 লাখ হাতে রাখা পাসপোর্টের মেয়াদ রয়ে গেছে 2018 সাল পর্যন্ত। যারা এই পাসপোর্ট নিয়ে বিদেশে অবস্থান করছেন তারা দেশে ফিরে যেতে কোনো সমস্যা নেই, তবে বাংলাদেশ থেকে বিদেশে ফিরে আসার সময় এই পাসপোর্টের কার্যকারিতা না থাকায় বেশ বিবেকে পড়তে হবে প্রবাসীদের। আর এ নিয়ে অন্যান্য দেশের প্রবাসীদের মতো ব্রিটেন প্রবাসীরা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়, বরং দরিদ্রের ক্ষমতায়নের কারখানাও, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। দেশের সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আয়োজিত ব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দেশে আর্থিক খাতে একটি দুষ্ট চক্র রয়েছে মন্তব্য করে তা থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত মোস্তফা মাহবুবের প্রতিবেদনে। দেশের 56টি ব্যাংক এবং বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের মিলন মেলা বসেছে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে। 5 দিনের এ ব্যাংকিং মেলায় একই চত্বরে দর্শনার্থীরা জেনে নিতে পারছেন ব্যাংকিং খাতের সব সেবার তথ্য। যেখানে ডোর টু ডোর গিয়ে এটা পেতে হয়, আর এখানে এক মঞ্চে এসে সবাইকে একসাথে পেয়ে যাচ্ছি। প্রোডাক্টগুলো সবগুলোই আমাদের এখানে আছে, ওনারা যদি চান এখানেই আমরা ওনার অ্যাকাউন্টটা খুলে দেব। মঙ্গলবার সকালে উপমহাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্যাংকিং মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ধারণাকে সবার মাঝে ছড়িয়ে দিতেই এ মেলার আয়োজন বলে জানান ডক্টর আতিউর রহমান। আমরা একটি জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই, বিভিন্ন সেবা ও পণ্যের যোগান পৌঁছে দিতে চাই মানুষের দ্বারে দ্বারে। মানুষ জানবে ব্যাংক হচ্ছে তার আর্থিক উন্নতির সহযোগী বন্ধু। ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়, ব্যাংক দরিদ্রের ক্ষমতায়নের নিবেদিত এক কারখানা। উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, এ ধরনের আয়োজন দেশের রাজস্ব আহরণে সহায়ক ভূমিকা রাখবে। যে রাজস্ব আহরিত হচ্ছে, আহরণের পর্যায়ে বিভিন্ন ধরনের গরমিল হচ্ছে, বিতরণের পর্যায়টিও এখনো পুরোপুরি সাবলীল হয়নি, এবং ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের অনিয়ম আমাদেরকে ব্যতীত করে আমাদেরকে এই দুষ্ট চক্রগুলা ভাঙতে হবে। মেলায় বিভিন্ন সেমিনারে অংশ নিয়ে দর্শনার্থীরা ব্যাংকিং সেবা সম্পর্কে সরাসরি প্রধান নির্বাহীদের সঙ্গে মত বিনিময় করতে পারবেন। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত 5 দিনব্যাপী ব্যাংকিং মেলার দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। মেলার বিস্তারিত খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আজ কি খবর আছে আপনার কাছে? ব্যাংকিং মেলার আজকের দ্বিতীয় দিন চলছে। আপনি জানেন যে বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে, এবং গতকালকের বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মেলার উদ্বোধন করেছেন। এবং যে বিষয়টা আসলে এখানে বলা যায়, যেহেতু বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরনের একটি মেলার আয়োজন করা হয়েছে, তাই এই মেলা নিয়ে কিন্তু আসলে সব ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে তাদের প্রত্যাশাটাও একটু বেশি রয়েছে। এছাড়া আরেকটা বিষয় আপনাকে বলতে চাই যে এ ধরনের মেলা যেহেতু বাংলাদেশে প্রথম, তাই হয়তো অনেকেই এই বিষয় সম্পর্কে ধারণা নেই, অনেকে হয়তো জানেন না কি ধরনের সেবা এখানে দেওয়া হচ্ছে অথবা কি ধরনের কার্যক্রম মেলা থেকে হচ্ছে। আর আসলে মেলাতে যে কার্যক্রমগুলো হচ্ছে সেটা হলো প্রায় সবগুলো ব্যাংকই এখানে এসেছে, এবং তারা তাদের বিভিন্ন যে অফারগুলো রয়েছে, বিভিন্ন ব্যাংকিং যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো তারা এখানে অফার করছেন। এবং মেলার আয়োজক কমিটি থেকে তথ্য অনুযায়ী এখানে প্রায় 80টির মতো স্টল দেওয়া হয়েছে, এবং তার মধ্যে 56টি ব্যাংকের প্রতিষ্ঠান এবং বাকি 24টি রয়েছে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। তো ব্যাংকগুলো আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছে সেটা যদি আমি আপনাকে বলি, তাহলে ব্যাংকের যে বিভিন্নগুলো অফার রয়েছে, ঋণ এবং আমানত গ্রহণের যে অফার রয়েছে সেগুলো কিন্তু তারা এখান থেকে দিচ্ছেন, এবং তারা জানার চেষ্টা করছেন যে কোন কোন নতুন নতুন অফার রয়েছে। এছাড়া আরেকটি বিষয় আমি আপনাকে বলতে চাই যে বিভিন্ন ব্যাংক একই জায়গায় পাশাপাশি তাদের প্রদর্শন করা, তাদের বিভিন্ন যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো প্রদর্শন করা, তারা আসলে একে অপরের কাছ থেকে জানতে পারছেন নতুন নতুন কি পদ্ধতি, অথবা যারা গ্রাহক রয়েছেন তারা আসলে কোন পদ্ধতিটিকে বেশি গ্রহণ করছে, কিংবা তাদের সন্তুষ্টির জন্য আসলে কি ধরনের সার্ভিস দেওয়া যায়। এর ফলে ব্যাংকগুলো আসলে তাদের পারস্পরিক যে সম্পর্কের উন্নয়ন হচ্ছে, একই সঙ্গে তাদের
যে সার্ভিসেরও আসলে অনেক বেশি ডেভেলপ হচ্ছে, এমনটা কিন্তু মনে করছে এখানে যারা অংশগ্রহণ করছে তারা। তবে এর সঙ্গে আরেকটি বিষয় বলে রাখতে চাই, আসলে এখন ব্যাংকিং বিষয়ের যে সর্বোচ্চ সেবা প্রদানের যে লক্ষ্য নিয়ে আসলে ব্যাংকগুলো তাদের কার্যক্রম প্রতিষ্ঠা করেছে, সেখানে কিন্তু আসলে সরাসরি যারা গ্রাহক রয়েছে তারা একই জায়গা থেকে প্রায় 56টি ব্যাংকের সেবা সম্পর্কে ধারণা পাচ্ছে। 56টি ব্যাংকের নতুন নতুন যে তাদের অফারগুলো নিয়ে এসেছে, তাদের আমানত গ্রহণ কিংবা ঋণ প্রদানের যে সুদের হার কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সবগুলো এখান থেকে জানতে পারছে। একই সঙ্গে যে এটিএম কার্ড কিংবা এটিএম সার্ভিস, ভিসা কার্ড কিংবা ভিসা সার্ভিস যে রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু তারা জানতে পারছেন। গ্রাহকরা সবসময় চান আসলে কিভাবে সর্বোচ্চ সেবাটা পাওয়া যায়, সেই বিষয়ে কিন্তু আসলে গ্রাহকরা সরাসরি এখান থেকে তথ্য জানছেন। আমরা কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেটা আমাদেরকে বলেছেন, আপনাকে আমি প্রথমে বলেছি একই জায়গায় আসলে 56টি ব্যাংকের এই ধরনের সেবা এর আগে কখনোই কোনো আয়োজন করা হয়নি। তো সেই দিক থেকে গ্রাহকরা আসলে অনেক বেশি আনন্দিত এখানে এসে, কারণ একই জায়গা থেকে তারা এ ধরনের সর্বোচ্চ সেবাগুলো তারা পাচ্ছেন। আর ব্যাংকগুলোর কথা আমি আপনাকে আগেই বলেছি, আসলে তারাও চাচ্ছেন যে গ্রাহকদের সরাসরি সেবাগুলো দিতে, যেহেতু প্রতিযোগিতার বাজার এখন, সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারাও চাচ্ছেন অন্য ব্যাংক থেকে কি ধরনের সেবা দিচ্ছেন সেই সেবার আলোকে তারা আরো কিভাবে উন্নত মানের সেবা দিতে পারেন সেই বিষয়টা কিন্তু তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এখান থেকে। আর বাংলাদেশ ব্যাংক যেহেতু এই ধরনের মেলার আয়োজন করেছে, তাদের আসলে সর্বোচ্চ একটা টার্গেট রয়েছে সবগুলো ব্যাংকের কাছ থেকে আসলে কিভাবে সর্বোচ্চ সেবা পাওয়া যায়। আর যেহেতু 5 দিনের এই মেলা 2 দিন হয়েছে, আগামী আরো 3 দিন হবে, এবং প্রতিদিনই শুধুমাত্র মেলার যে স্টলগুলো রয়েছে এমন নয়, স্টলের পাশাপাশি দর্শনার্থীরা এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। তো দর্শনার্থীরা সে ধরনের প্রোগ্রামও এখান থেকে উপভোগ করতে পারবেন এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে তারা বেশ ভালো ধারণা পাবেন। তো আসলে আজকের যেটা হচ্ছে যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন নামে একটি প্রোগ্রাম চলছে, এটি দুপুর 1টা পর্যন্ত চলবে এবং দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকের। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। এছাড়া বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রয়েছে সেমিনার। এই সেমিনারে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তারা তাদের নতুন নতুন যে তথ্য রয়েছে কিংবা নতুন নতুন কিভাবে ব্যাংকিং সেবাকে আরো বেশি আধুনিকায়ন করা যায় সে বিষয় নিয়ে তারা সেখানে আলোচনা করবেন। এছাড়া সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো যারা গ্রাহকরা এখানে আসছেন তারা একই সঙ্গে যেমন এখান থেকে তথ্য পাবেন, তেমনি তাদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। এবং একই সঙ্গে যদি আমি বাকি দিনগুলোর কথা বলি, বাকি দিনগুলো আসলে প্রতিদিনই এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হবে, বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন থাকবে। একই সঙ্গে বিভিন্ন ধরনের সেমিনার, আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে বিভিন্ন সেমিনার থাকবে। একই সঙ্গে কিভাবে উন্নত বিশ্বে কি ধরনের সেবা দেওয়া হচ্ছে, কিভাবে আরো সেবার মান উন্নত করা যায় সেই বিষয়গুলো সেমিনার থাকবে। সরাসরি গ্রাহকদের কাছ থেকে মতামত গ্রহণ করা হবে। অর্থাৎ শুধু ব্যাংকিং মেলাকে, শুধু যে ব্যাংকিং বিষয়গুলোকে এখানে প্রদর্শন করা হচ্ছে তা না, একই সঙ্গে বিভিন্ন নতুন নতুন যে আইডিয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে, বিনিময় করা হচ্ছে। তো ব্যাংকিং মেলার এই ছিল সর্বশেষ অবস্থা। রাজু, দর্শক, অনেক অনেক সেবার খবর নিয়ে ব্যাংকিং মেলা থেকে আমরা জানছিলাম সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছ থেকে। কর সংগ্রহ করতে গিয়ে নানা ধরনের হুমকি ও ভয়ভীতির সম্মুখীন হতে হয় এনবিআর এর মাঠ পর্যায়ের কর্মীদের। এছাড়াও অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে অনৈতিক লেনদেনে জড়িত রাজস্ব কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। মঙ্গলবার কর অঞ্চল 6 এর ব্যবস্থাপনায় মেলার পরিবেশে কর সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এমন কথা বলেন। এই কার্যক্রমের আওতায় আগামী 30 নভেম্বর পর্যন্ত কর অঞ্চল 6 এর করদাতাগণ মেলার পরিবেশে আয়কর রিটার্ন দাখিল, আয়কর ফাইল খোলা, আয়কর পরিশোধের তথ্য পাওয়া সহ সব ধরনের সেবা নিতে পারবেন। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের কর ফাঁকি বন্ধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছি আমার সহকর্মীরা তাদেরকে কোনো রকমের হয়রানি করবে না। কিছু কিছু দুষ্ট ব্যবসায়ী আছেন, অসৎ ব্যবসায়ী, জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমরা তাদেরকে চিহ্নিত করেছি। এরা যাতে ভবিষ্যতে কর ফাঁকি দিতে না পারে, মিথ্যা ঘোষণা দিয়ে কোনো আমদানি করতে না পারে, বিদেশে ভুয়া কাগজপত্র দেখিয়ে অবৈধভাবে রপ্তানি করতে না পারে। মানি লন্ডারিং আইনে জাতীয় রাজস্ব বোর্ডকে ক্ষমতা প্রদান করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সেই ক্ষমতা প্রয়োগ করবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতে বাংলাদেশের প্রায় $60,000 কোটি বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি হোসেন খালেদ। মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই ভবনে আয়োজিত বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। পাশাপাশি বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতের সাথে সরকারের সমন্বয় করে দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী বলেন, বিনিয়োগ বাড়ানো ছাড়া সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সফল করা যাবে না। এজন্য বিদেশি সরাসরি বিনিয়োগের হারও বাড়ানো প্রয়োজন বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাগরে মাছ ধরার ভরা মৌসুম শুরু হয়েছে, আর শুরুতেই জলদস্যুতার কবলে পড়েছে জেলেরা। এতে জেলে ও ট্রলার মালিকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। আর কোস্টগার্ড বলছে নানা সংকট ও সমস্যার কথা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলে ও ফিশিং ট্রলার মালিকদের মতে শীতের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরার ভরা মৌসুম শুরু হয়, আর শুরুতে মাছও ধরা পড়ছে প্রচুর। কিন্তু প্রতিদিন সাগরের বিভিন্ন পয়েন্টে জলদস্যুর কবলে পড়তে হচ্ছে জেলেদের। বিশেষ করে মহেশখালীর সোনাদিয়া থেকে সুন্দরবনের পয়েন্ট পর্যন্ত জলদস্যুরা হানা দিচ্ছে প্রতিনিয়ত। এতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। অন্যদিকে ফিশিং ট্রলার মালিকদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা। সাগরে যাইলে আমরা ডাকাইতে আমাগরে গুলি করতে আছে, প্রতিদিন দূরাইতে আছে, গ্যাসের দ্বারে ধরে লাইনে, কুতির দিয়ে লাইনে ধরে, 8 বাম 10 বাম মুগুরে লাইনে ধরে, মাঝে মালাকে অসম্ভব নির্যাতন করে, মারে ধরে, মানে গুলি মারে, বাতারে মরে যাওয়ালে তাদের কোনো যায় আসে না। যেতে পারতেছি না, আমাদেরকে ডাকাতে মারধর করে। এই অবস্থায় সাগরকে জেলেদের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছেন কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির নেতারা। সমস্ত বিষয় নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, কারণ এখানে সরকার আছে, প্রশাসন আছে। সরকার চাইলে ডাকাতরা এক মুহূর্ত থাকতে পারে না। আর কক্সবাজারে দায়িত্বরত কোস্টগার্ডের কর্মকর্তা জানালেন, জনবল ও নৌযান সংকটের মধ্যেও তারা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন। কাঠের বোট আছে, আমরা পেট্রোলিং করি, এটার মানে স্পিড তো কত, মানে ঘন্টায় আমরা 5 কিলো যাইতে পারি। এই কাঠের বোট দিয়ে তো আমাদের এত বড় ডিপ সাগরে পেট্রোলিং করা কি আমাদের সম্ভব? কক্সবাজারে ছোট বড় মিলিয়ে ফিশিং ট্রলার রয়েছে প্রায় 4,500, আর 5 লাখ মানুষ মৎস্য আহরণ ও বিক্রি সহ নানা প্রক্রিয়ায় জড়িত। সময় সংবাদ, কক্সবাজার। শেষ হলো বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত তাইওয়ান টেক্সটাইল ফ্যাশন মেলা 2015। পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের মেলা বড় ভূমিকা রাখবে বলে জানালেন মেলার দর্শনার্থীরা। আর বাংলাদেশে ব্যবসা প্রসারের বিষয়ে আশা প্রকাশ করলেন তাইওয়ানের ব্যবসায়ীরা। বাংলাদেশে তাইওয়ানে তৈরি পোশাক শিল্পে দরকারি পণ্যের বাজার বাড়াতেই আয়োজন করা হয় তাইওয়ান টেক্সটাইল ফ্যাশন শীর্ষক এই মেলার। প্রথমবারের মতো আয়োজন, তাই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে ব্যস্ত ছিলেন ব্যবসায়ীরা। ভেরিয়েশনগুলো যেগুলো আমরা পাই, এগুলো আসলে আমাদের ফুলফিল করতে খুব হেল্প করে, বাইরের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেটাই। সোর্স সম্বন্ধে ভালো জানা, ফেব্রিক সম্বন্ধে জানা, এন্ড কাস্টমারের ইন্টারেস্ট ওই ধরনের প্রোডাক্ট বাংলাদেশ থেকে সোর্স করার জন্য ডে বাই ডে বাড়তেছে। সেটা আমাদের জন্য খুব গুড অপরচুনিটি। আর ক্রেতা সমাগমে সন্তুষ্টির কথা জানালেন মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। খুব অল্প সময়ের জন্য এই মেলা, তবে দর্শনার্থী পেয়েছি ভালো। তারা আমাদের পণ্য সম্পর্কে জেনেছে, নমুনাও নিয়েছে। ব্যবসার প্রসারে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। ক্রেতাদের আগ্রহ দেখে মনে হচ্ছে ভবিষ্যতে ভালো কিছুই হবে। আয়োজক প্রতিষ্ঠানও জানালো ভবিষ্যতের সুযোগ সুবিধা বাড়িয়ে আরো বড় পরিসরে এমন মেলা আয়োজনের কথা। ব্যবসার প্রসারে এ ধরনের মেলা সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি দেখেছি 2 দিনই ক্রেতা বিক্রেতারা ব্যস্ত সময় পার করেছে। আশা করছি পরবর্তীতে বড় পরিসরেই আয়োজন করব। বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2 দিন ব্যাপী এই মেলায় অংশ নেয় তাইওয়ানের 13টি প্রতিষ্ঠান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভিয়েনা বৈঠকের আগে জ্বালানি তেলের দাম 44% পর্যন্ত বাড়লে উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিতে পারে জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। বর্তমানে জ্বালানি তেল দরপতনের মুখে থাকলেও উত্তোলন কমানোর বিপক্ষে জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। বিশ্লেষকরা মনে করেন ওপেক এই অবস্থান থেকে সরে আসতে পারে যদি ডিসেম্বরে ভিয়েনার বৈঠকের আগে জ্বালানি তেলের দাম আরও 44% পর্যন্ত বাড়ে। সম্প্রতি সংবাদ মাধ্যম ব্লুমবার্গের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। 1 বছরেরও বেশি সময় ধরে বিশ্বে জ্বালানি তেলের দাম কমছে। বাড়তি মজুদ থাকায় উত্তোলন কমানোর ব্যাপারে অনেক বিশ্ব নেতারা একমত হলেও ওপেক বরাবরই এর বিপক্ষে অবস্থান করছে। নিত্যপণ্যের দামে স্থিতিশীলতা থাকলেও
অস্ট্রেলিয়ার কর্মঘণ্টা কম এবং জনসংখ্যা বাড়ার হারও কম। এ কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে আগামী বছরের জন্য 2.75% নির্ধারণ করেছে অস্ট্রেলীয় সরকার। সিডনিতে এক বক্তব্যে দেশটির উপ অর্থ সচিব জানান 2050 সাল নাগাদ বয়স্ক মানুষের সংখ্যা বাড়লে প্রবৃদ্ধির এই হার 2.5% নেমে আসতে পারে। এর মধ্যে কম মজুরির কারণে ভোক্তা খরচ বাড়াতে সাহায্য করতে সুদের হার 2% নামিয়ে এনেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া। Demand remaining high. The next key signal for Australia's economy will come in the form of the দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org তে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু বেশ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেন শুরু হয়েছে। এর মধ্যে ডিএসসির যে তিনটি সূচক ডিএসসি এক্স, ডিএসসি সরিয়া ইন্ডেক্স, ডিএসসি এস এবং ডিএসসির যে বাছাই সূচক ডিএসসি 30 ইন্ডেক্স, সেটি তিনটি সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির যে প্রধান সূচক ডিএসসি এক্স, সেটি 11 পয়েন্ট বেড়ে 4585 পয়েন্টে অবস্থান করছে। ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ডিএসসি সরিয়া ইন্ডেক্স এস এর ক্ষেত্রেও, সেটি এখন অবস্থান করছে 1103 পয়েন্টে এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটি 1 পয়েন্ট বেড়ে এখন 1734 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত অর্থাৎ বেলা 11:15 এখন এই সময় নাগাদ ডিএসসিতে 118 কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 128টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 88টির এবং অপরিবর্তিত রয়েছে 49টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। যদি শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর খবর যদি আমরা জানাই, তাহলে শুরুতে রয়েছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান 16 টাকা 20 পয়সা দর নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। এটি রয়েছে শীর্ষ 20-এর যে কোম্পানিগুলোর মধ্যে 1 নম্বর স্থানে। 16 টাকা 50 পয়সা ছিল এই আল আরাফা ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দর, আর 16 টাকা 10 পয়সা ছিল সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 15 টাকা 90 পয়সা। উত্তরা ফিন্যান্স, এটি আর্থিক খাতের প্রতিষ্ঠান 2 নম্বর স্থানে অবস্থান করছে 61 টাকা 50 পয়সা দর নিয়ে। 62 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর, আর 61 টাকা 50 পয়সা ছিল অর্থাৎ বর্তমানে যে লেনদেন হচ্ছে সেই লেনদেনটি ছিল সর্বনিম্ন লেনদেন মূল্য। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 60 টাকা 60 পয়সা। ফার্স্ট সিমেন্ট রয়েছে 3 নম্বর স্থানে শীর্ষ 20-এর 32 টাকা 80 পয়সা দর নিয়ে, 33 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর এবং 32 টাকা 10 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 33 টাকা। কেডি সল্ট 78 টাকা 60 পয়সা দর নিয়ে আজকে শীর্ষ 20-এর যে কোম্পানি সেই 20-এর 4 নম্বর স্থানে অবস্থান করছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। এই কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি যে সেই শুরু থেকে কিন্তু শীর্ষ 20-এর জায়গায় অবস্থান করে নিয়ে আছে এবং 79 টাকা 30 পয়সা দেখতে পাচ্ছি এই কোম্পানিটির সর্বোচ্চ লেনদেন মূল্য। 77 টাকা 50 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 71 টাকা 70 পয়সা। ইফাদ অটোস রয়েছে 106 টাকা 20 পয়সা দর নিয়ে 6 নম্বর স্থানে, 107 টাকা সর্বোচ্চ দর, 105 টাকা 20 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 105 টাকা 40 পয়সা। সিমটেক্স রয়েছে 27 টাকা 50 পয়সা দর নিয়ে শীর্ষ 20-এর 7 নম্বর স্থানে, 27 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর এবং 26 টাকা 60 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আজকের সর্বনিম্ন লেনদেন মূল্য থেকে 10 পয়সা বেশি। মিথুন নিট, এটি রয়েছে 69 টাকা দর নিয়ে 5 নম্বর স্থানে এবং সাই পাওয়ার রয়েছে 8 নম্বর স্থানে 72 টাকা 60 পয়সা দর নিয়ে 73 টাকা 10 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 71 টাকা 90 পয়সা এবং আজকে কিন্তু সর্বনিম্ন লেনদেন মূল্য 72 টাকা 40 পয়সা। কাশেম ড্রাই সেল, এটি 9 নম্বর স্থানে অবস্থান করছে 105 টাকা দর নিয়ে 105 টাকা 60 পয়সা সর্বোচ্চ দর, 104 টাকা 10 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 103 টাকা 80 পয়সা। ট্রাস্ট ব্যাংক, ব্যাংকিং খাতের আরেকটি প্রতিষ্ঠান, 10 নম্বর স্থানে অবস্থান করছে শীর্ষ 20-এর 23 টাকা 90 পয়সা দর নিয়ে, এটি সর্বোচ্চ দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 23 টাকা 40 পয়সায়, কিন্তু আজকের সর্বনিম্ন লেনদেন মূল্য তার থেকে 10 পয়সা বেশি অর্থাৎ 23 টাকা 50 পয়সা। আজকের শীর্ষ 20-এর 11 নম্বর স্থানে অবস্থান করছে যে কোম্পানিটি 55 টাকা 60 পয়সা দর নিয়ে, সেই কোম্পানিটির খবর যদি আপনারা জানাই তাহলে যেটি দেখতে পাচ্ছি যে এমিরাল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটি অবস্থান করছে শীর্ষ 20-এর
এবং আরেকবার যদি সূচকের অবস্থান আপনাদের জানাই, তাহলে সূচক কিন্তু মোটামুটি অপরিবর্তিত রয়েছে এবং সূচকের ওঠানামার মধ্য দিয়েই কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে কিন্তু লেনদেন শেষ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। দর্শক, এই ছিল আমার হাতে মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর সর্বশেষ লেনদেনের খবরাখবর। আবার জানিয়ে দিচ্ছি সময়ের শিরোনামগুলো। বেসরকারি প্রতিষ্ঠান চাকরি নিয়ে সন্তুষ্টি নেই দেশের অধিকাংশ কর্মীর। সুনির্দিষ্ট নীতিমালার আওতায় কাজ অনুযায়ী বেতন ভাতা ও সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি। ব্রিটেনে 50,000-এর বেশি বাংলাদেশি এখনো মেশিন রিডেবল পাসপোর্ট পাননি, সময় লাগবে আরো 2 বছর বলছে হাইকমিশন, উদ্বেগে প্রবাসীরা। এবং ভরা মৌসুমের শুরুতে সাগরে জলদস্যুদের হামলায় আতঙ্কিত জেলে ও ট্রলার মালিকরা। জনবল ও নৌযান সংকটের অজুহাত কোস্টগার্ডের। দর্শক, এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।